ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে আরও একটি ঘটনা নিয়ে ফিরে এসেছি। আর যেই মুহূর্তেই ফিরে আসা, তখন 5 বছরে পদার্পণ করতে যাচ্ছি আমরা। এটা কোনোভাবেই সম্ভব হতো না যদি আপনারা সঙ্গে না থাকতেন, সাহস না দিতেন এবং সাপোর্ট না করতেন। আমি বিশ্বাস করি যদি আমরা ভালো ভালো ঘটনা আপনাদের উপহার দিতে পারি, যদি আপনাদের সত্যিই নিয়ে যেতে পারি এভাবেই ভয়ের রাজ্যে, তাহলে আজীবন আপনাদের পাশে পাবো। সেই বিশ্বাস রেখেই আমাদের আজকের এপিসোড শুরু করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhuth.com@gmail.com। অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আর যারা আমাদের শুনছেন তাদেরকে অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এবং সেই সাথে যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আপনারাও পাবেন সমস্ত নোটিফিকেশন একদম টাইমলি। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন যিনি শেয়ার করেছেন তার নাম সাকিব, যদিও এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম, এবং তিনি রেগুলার ঘটনা সংগ্রহ করছেন এবং আমাদেরকে বিশালভাবে সাপোর্ট করছেন। এই জন্য সিফাত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত আলম আজ নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। যিনি আমাকে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন, যদি তিনি প্রমাণ হিসেবে আমাকে ভিডিও না পাঠাতেন তাহলে আমি নিশ্চিত এই ঘটনাটি আমি বিশ্বাস করতাম না। তিনি বলেছেন তার স্ত্রী ও তার মেয়ের মুখ থেকে ছোট ছোট পেরেক বের হয়। তার ভাষ্য মতে এই সব কিছু তখন থেকে শুরু হয়েছে যখন থেকে তাদের বাড়িতে তাবিজ বের হতে শুরু করেছে। এর বাইরে তাদের কাপড় ও ঘরের পর্দায় সিঁদুর দিয়ে ক্রসের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনার সাথে সম্পৃক্ত ভিডিও এবং ছবি আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা চাইলে আমি পরবর্তীতে আপলোড করে দেব। যিনি আমার সাথে এই ঘটনা শেয়ার করেছেন তিনি তার আসল নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধকে সম্মান জানিয়ে তার ছদ্মনাম সাকিব ব্যবহার করছি। এই সব কিছু সাকিবের পরিবারের সঙ্গে কিভাবে শুরু হলো, কেন হলো, তাদের উপর কে কালো জাদু করেছে, এই পরিবার কতজনের কাছে চিকিৎসার জন্য গিয়েছেন আর তাদের সঙ্গে কি কি অভিজ্ঞতা হয়েছে, এই সব কিছু আমি সাকিবের ভাষাতেই বলছি। ঘটনার ভেতর থাকা অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন সাকিব। এই ঘটনাটি 1998 সালের আগে শুরু হয়েছিল। আমরা 4 ভাই এবং 2 বোন। আমি পরিবারের সবচেয়ে বড় ছেলে। লেখাপড়া শেষ করেছি কয়েক বছর হলো, আর তাই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটি চাকরিতে জয়েন করি। আমার তখনের চাকরিটি মোটামুটি ভালো একটি চাকরি ছিল। আমাদের সংসার আমার এবং আব্বার বেতনের উপর নির্ভরশীল ছিল। তখন আমার ছোট ভাইয়ের পড়াশোনা চলছিল। তারপর হঠাৎ একদিন আব্বা দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এরপর আমি সব দায়িত্ব আমার ঘাড়ে নিয়ে নিলাম। আমার একার পক্ষে পরিবার চালাতে তেমন কোনো কষ্ট হয়নি, কারণ আমি আগেই বলেছি আমার চাকরিটা মোটামুটি ভালোই ছিল এবং বেতনও মাশাল্লাহ ভালো। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। প্রথমবার যখন জানতে পারলাম আমাদের পরিবারের ওপরে কালো জাদু করা হয়েছে, সেটা ছিল আমার বিয়ের সময়। বিয়ের কিছুদিন আগে আমার মা হুট করেই অনেক অসুস্থ হয়ে পড়েন। আম্মাকে তখন হাসপাতালে ভর্তি করাতে হয়। এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, এমনকি আমার এঙ্গেজমেন্টের দিনেও আমার আম্মা হাসপাতালেই ছিলেন। কিছুদিন পর তিনি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসলেন। আর তখন তার সাথে আজব কিছু ঘটনা ঘটতে শুরু করলো। একদিন আমার ভাই বলল আম্মার মাথায় নাকি সে অদ্ভুত ধরনের পোকা দেখেছে। আমি তার কথা শুনে যখন নিজে গিয়ে আম্মার মাথাটা দেখলাম তখন বুঝলাম ভাই সত্যি কথাই বলেছে। আম্মার মাথায় সাদা সাদা রঙের কিছু অদ্ভুত পোকা ছিল। আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাই। ডাক্তার বেশ কিছু ওষুধ দেন এবং মাথা ধোয়ার জন্য শ্যাম্পু দেন। মাথা ধোয়ার পর মাথায় আর কোনো পোকা দেখা যায়নি। কিন্তু একদিনও কাটল না। ওই দিন রাতেই আবার আম্মার মাথায় সেই পোকা দেখতে পেলাম। এই পোকা কিভাবে এলো আল্লাহ জানেন। কয়েকবার মাথা ধোয়ার পরও বারবার আগ
আগের অবস্থাতেই ফিরে যাচ্ছে। এই সমস্যাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারলাম না, তাই আমরা একজন হুজুরের সঙ্গে যোগাযোগ করলাম। আমরা যখন আম্মাকে নিয়ে তার কাছে গেলাম, তখন তিনি আমাদেরকে দেখেই চোখ বন্ধ করে কি যেন সব পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন আর বললেন, দেখুন, আমি আপনাদের কোনো ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আপনাদের মেনে নিতে কষ্ট হলেও আমাকে এই সত্যি কথাটা আপনাদের বলতেই হবে। আপনার মায়ের ওপর এবং আপনাদের পরিবারের ওপর তীব্র কালো জাদু করা হয়েছে। এর থেকে ওনাকে বের করা একেবারেই অসম্ভব, অসম্ভব, অসম্ভব। হুজুর 3 বার অসম্ভব শব্দটি উচ্চারণ করলেন। আমার মনে যেন তীক্ষ্ণ তীরের খোঁচা অনুভব করলাম। অনেক কাকুতি মিনতি করে আমরা তার কাছে চিকিৎসা জানতে চাইলাম। তিনি বললেন, এই ব্যাপারে বেশি কিছু করা সম্ভব হয়তো হবে না, কিন্তু চেষ্টা করতে কোনো দোষ নেই। তিনি আমাকে একটা কালো ছাগল কিনতে বললেন এবং তাকে জবাই করে তার মাংস গরিব দুঃখীদের দান করতে বললেন। ছাগল জবাইয়ের সময় আমাকে একটি আমল দেয়া হয়, যা ছাগল জবাইয়ের পূর্ব মুহূর্ত থেকে ছাগলের আত্মা তার দেহ থেকে বের হওয়া পর্যন্ত পড়তে বলা হয়। হুজুরের কথা মতোই সেদিন আমি সদকা হিসেবে একটি কালো ছাগল কিনলাম এবং হুজুর যে আমল পড়ার কথা বলেছিলেন সেটি পড়তে থাকলাম। যখন আমরা ছাগলটিকে জবাই করলাম, তখন তার থেকে রক্তের ছিটে বের হলো। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? যেখানে ছাগলের রক্ত জমা হচ্ছিল, সেই রক্তের মধ্যেও আমরা সেই একই পোকা দেখতে পাচ্ছিলাম যেগুলো আমার মায়ের মাথায় ছিল। যখন আমরা সেই ছাগলের চামড়া ছাড়াতে শুরু করলাম, তখন তার মাংসের ভেতরও সেই একই পোকা ছিল। এই ছাগলের মাংস দান করা সম্ভব ছিল না, আর তাই আমরা ছাগলটিকে মাটিতে দাফন করলাম। আমরা যখন এই কথা গিয়ে হুজুরকে বললাম, তখন তিনি বললেন, আপনি আরও একটি ছাগলের ব্যবস্থা করুন এবং তাকে জবাই করুন। ছাগল একদমে কিনবেন, কোনো দর কষাকষি চলবে না। তার কথা মতোই আমরা দ্বিতীয়বার ছাগল কিনে তাকে জবাই করলাম। তখনও একই রকম ঘটনা ঘটল। তার রক্তে এবং মাংসে সেই সাদা পোকাগুলো সেই দিনও ছিল। আমরা আবার হুজুরের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি বললেন, আপনি আরও একটি ছাগল জবাই করুন। এবারে ছাগলের মধ্যে থেকে কোনো প্রকারের কীট বের হবে না। হুজুরের কথা মতো আমরা তৃতীয়বার ছাগল জবাই করলাম এবং সত্যি যেমনটি তিনি বলেছিলেন তেমনটি হলো। সেই ছাগলটি জবাইয়ের পর একদম স্বাভাবিক ছিল। আমরা তার মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। যেই কাজটি হুজুর আমাদের করতে বলেছিলেন আমরা সেটি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার মা ঠিক হলেন না। কিছু সময় অসুস্থ থাকার পর তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। আমার মৃত্যুর পর আমি বাড়ির অভিভাবক হয়ে গিয়েছিলাম। পরিবারের অভিভাবক হওয়ার পর যেমনটি হয় তেমনটি হলো আমার সাথে। বাড়ির বড় হিসেবে আমাকেই সবাই সব কিছুর দায়িত্ব অর্পণ করে দেয়। আমার ছোট ভাইয়েরা কোনো কাজ করতো না, আর আমি একা একা পুরো বাড়ির বোঝা নিতে পারছিলাম না। এই কারণে আমার উপর চাপ বাড়তে লাগলো, আমার উপর ঋণ বাড়তে লাগলো। আমি একসময় তাদের ওপর চাপ দিলাম যেন তারা কিছু না কিছু কাজ করে আর বাড়ির খরচ চালাতে আমাকে সাহায্য করে, কিন্তু চাপ দেওয়ার ফল হলো বিপরীত। আমার পরিবারটি নিমিষেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বোনদের তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল, আর এবার সব ভাইও আলাদা হয়ে গেল। বাধ্য হয়ে আমিও আলাদা বাড়িতে চলে গেলাম। এখন শুধু আমার নিজের বলতে আমার পরিবার। আলাদা হবার পর আমি কিছুটা সুখের মুখ দেখলাম। কিছুদিনের মাঝে আমার অবস্থাও ফেরে আর আমি একটা আলাদা বাড়িও কিনে ফেলি। কিন্তু ওই যে বললাম, কিছুটা সুখের মুখ দেখেছিলাম, আস্তে আস্তে আমাদের বাড়িতে এমন কিছু ঘটতে শুরু করলো যা থেকে বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল আছে। কেউ তো আছে যে আমাদের সাথে খারাপ কিছু ঘটানোর তোড়জোড় করে চলেছে। আমাদের বাড়ির দেয়ালের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা যেতে শুরু করলো। আমি আমার পাড়ার মসজিদের ইমামকে ডেকে সব দেখালাম। তিনি নিশ্চিত করলেন আমাদের ওপর কালো জাদু করা হয়েছে। এরপর আমাদের ঘরে সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের পরে এক অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। এই গন্ধের উৎস খোঁজার জন্য আমি একবার ঘর পরিষ্কার করেছিলাম আর দেখার চেষ্টা করেছিলাম এই গন্ধ কোথা থেকে আসে। ঘর পরিষ্কার করার সময় আমি দেখলাম একটি বড় বিড়ালের লাশ, যার মধ্যে না ছিল মাংস না ছিল রক্ত। সেই বিড়ালের চামড়াও পুরো পাথরের মতো জমে গিয়েছিল। মনে হচ্ছিল এই লাশটা খুব বেশি পুরনো, কিন্তু এর শরীরের ভেতর থেকে সবকিছুই যেন বের করে ফেলা হয়েছে। আমি বিড়ালের মরদেহ বাড়ির পাশে ফাঁকা স্থানে দাফন করলাম। আশ্চর্যজনকভাবে এর পরেও আমাদের বাড়িতে 3-4 বার
একই ধরনের বিড়ালের লাশ বিছানার নিচে পাওয়া গেল। এই সময়ের মধ্যে আমার ছেলে পৃথিবীতে এসেছে। তখন 1999 সাল। জন্মের পর সে খুব বেশি কেঁদেছিল। জন্মানোর পর থেকেই সে খুব অসুস্থও ছিল। এমন কোনো ডাক্তার নেই যাকে আমি দেখাইনি। তার রিপোর্টে কখনো কখনো কিছু ধরা পড়তো, আবার কখনো কিছুই ধরা পড়তো না। যে ডাক্তাররা টেস্ট করাতেন তারা নিজেরাও অবাক হতেন যে আগে যেটা টেস্টে ধরা পড়েছে পরে সেটা টেস্টে ধরা পড়েনি। রোগের বদলে অন্য কোনো রোগ হয়তো ধরা পড়তো। এদিকে সব সমস্যা নিয়মিত চলছিল, অন্যদিকে আমার চাকরিরও সমস্যা হচ্ছিল। আমি যেই জায়গায় কাজ করতাম সেখানে লোকজনের আচরণ আমার সাথে খুব খারাপ হতে শুরু করলো। আমার ফ্যাক্টরির মালিক নানান সময় নানান কারণে আমাকে বকাবকি করতে শুরু করলেন। আমার কোনো ভুল থাকুক বা না থাকুক, তার আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো এক সময় আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিছুদিন পর আমার ধারণাই সত্যি হলো। আমার বস কোনো ভুল বা কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে বের করে দিলেন। অন্যদিকে বাড়ির অবস্থাও একই রকম ছিল। আমার কাপড় আলমারিতে থাকা অবস্থায় নিজে থেকেই ছিঁড়ে যাচ্ছিল। স্বপ্নে বাসার পাশের ট্রেনে সাপ দেখতাম আমি। এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটে চলেছিল। একদিন আমার স্ত্রীকে দেখে খুব চিন্তিত মনে হলো। আমি কি হয়েছে জিজ্ঞেস করলাম। উত্তরে সে বলল, আমাদের ছেলের চুল নাকি কেউ কেটে ফেলেছে। আমি তার কথা শুনে ঘরে গেলাম। দেখলাম আমার ছেলে ঘুমাচ্ছে, অর্থাৎ তার মাথার চুল পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কেউ তার চুলগুলো খুব মনোযোগ সহকারে কেটে নিয়ে গেছে। আমার ছেলেরও খুব খারাপ অবস্থা ছিল। সে কিছুই খাচ্ছিল না, পানি পর্যন্ত না। খুব জোর করে তার মুখে খাবার ঢোকাতাম। একদিন খুব দুশ্চিন্তায় বন্ধুদের সাথে বসেছিলাম। এমন অবস্থা দেখে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু হয়েছে কিনা। আমি তাদেরকে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে সে আমাকে একটা দরবারের নাম বলল। তোর ছেলেকে দরবারে নিয়ে যা, শোনা গেছে সেখানে দোয়া করা হয় এবং যে দোয়া করা হয় সেটাই কবুল হয়। শেষে আমি আমার ছেলেকে নিয়ে ওই দরবারে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। আর আশ্চর্যজনকভাবে আমার ছেলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহর অসীম কুদরতে ভালো হতে শুরু করলো। সে এখন খাবার দাবার খাচ্ছে আর কান্না করাও অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু আমার চাকরি না থাকায় উপার্জন হচ্ছিল না। বাধ্য হয়ে আমি একটা হলুদ ট্যাক্সি ভাড়া নিলাম আর চালাতে শুরু করলাম। ঠিকাদারকে টাকা দেওয়ার পর আমার কাছে খুব অল্প টাকা থাকতো, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। তবু আল্লাহর উপর ভরসা রেখেই জীবন কাটাচ্ছিলাম। কিছুদিন ঠিক চলার পর আবার প্রায় 3 সপ্তাহেই বিছানার নিচ থেকে 1 বা 2 বার কখনো বিড়ালের আবার কখনো পেঁচার লাশ বের হয়ে আসতো। তাদের মধ্যে না থাকতো মাংস, না থাকতো চোখ, শুধু থাকতো শুকনো ত্বক আর হাড্ডি। যদিও আমি ট্যাক্সি চালাচ্ছিলাম, কিন্তু আমি এতে মোটেও সন্তুষ্ট ছিলাম না, কেননা আয় রোজগার তেমন একটা হচ্ছিল না। আমি চাইছিলাম কোনো একটা ভালো কোম্পানিতে আমার চাকরি হোক, কারণ পরিবারের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি যেখানেই ভ্যাকেন্সি দেখতাম সেখানেই অ্যাপ্লাই করতাম। আমি কয়েকটি রেফারেন্সও দিয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমি প্রতি 2-3 দিন পর পর নানান কোম্পানিতে চক্কর লাগাতাম, তাদের কাছে মিনতি করতাম, কিন্তু তারা কেউ আমাকে চাকরি দিত না, এড়িয়ে যেত। একদিন আমি ট্যাক্সি চালাচ্ছিলাম, পেছনে একজন যাত্রী বসেছিল। আমার ফোনে এক বন্ধুর কল আসলো। আমি তাকে অনেক অনুরোধ করে বললাম, ভাই যেভাবেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। সে আমাকে বলেছিল, দেখ আমি চেষ্টা করছি, আমাকে একটু সময় দে, আমি দেখছি কি করা যায়। তার কথা শুনে আমি নিরাশ হয়ে ফোন রেখে দেই। পেছনে যে যাত্রী বসেছিল সে আমার কথাগুলো শুনেছিল। যখন আমি কলটা কেটে দিলাম তখন সে আমার কাছে আমার সমস্যার ব্যাপারে জানতে চাইল। তখন আমার মন এতটাই ভারাক্রান্ত ছিল যে আমি তাকে সব কিছু খুলে বললাম, আমার বাড়িতে কি সমস্যা চলছে এবং কিভাবে জাদুর মাধ্যমে আমার চাকরিটা শেষ করে দেয়া হয়েছে, সব কিছু। সেই যাত্রী আমাকে বলল, আমি আপনার চাকরির ব্যাপারে কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ আপনার সাথে যে সমস্যাগুলো চলছে সে সম্পর্কে আমি হয়তো কিছু একটা করতে পারি। আমি একজন কবিরাজ সাহেবের কথা জানি, যিনি রংপুরে থাকেন। তিনি অমুসলিম, কিন্তু আপনার চিকিৎসা নিশ্চিতভাবেই করবেন। তার কথা শুনে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ কবিরাজ অমুসলিম, কি থেকে কি হয় কে জানে। কিন্তু তখন আমার যে সময় কাটছিল তা কতটা ভয়াবহ ছিল আপনারা বুঝতেই পারছেন। আমার শুধু সমস্যা সমাধানের প্রয়োজন ছিল, তা মুসলিমের মাধ্যমেই হোক বা অমুসলিমের মাধ্যমে। ওই যাত্রী আমাকে যে ঠিকানা দিয়েছিলেন সেই অনুযায়ী আমি কিছুদিন পর সেখানে চলে গেলাম। আমি সেখানে একজন কবিরাজের দেখা পেলাম। তার সাথে দেখা হলেও প্রথমে
প্রথমে তাকে কিছুই বললাম না। আমি কথা বলতে গেলে তিনি আমাকে ইশারায় চুপ থাকতে বলেন। তিনি শুধু আমার নাম জানতে চাইলেন এবং আশ্চর্যজনকভাবে নিজেই আমার জীবনের ব্যাপারে বলতে শুরু করলেন। প্রথমে আমি মনে করেছিলাম যে যাত্রীকে আমি সবকিছু বলেছিলাম, হয়তো সে তাকে কিছু জানিয়েছে, কিন্তু কবিরাজ তো আমার ছেলেবেলা পর্যন্ত চলে গেল। আমার ছেলেবেলায় আমি একবার গাছ থেকে পড়ে আমার একটি দাঁত হারিয়েছিলাম, যা কারোর জানার কথা না। তিনি সেটাও আমাকে বলে দিলেন। এছাড়াও তিনি এমন সব কথা বলতে শুরু করলেন যা আমি ছাড়া আর কারো জানার কথা না। আমার ওপর হওয়া কালো জাদুর ব্যাপারে তিনি ঠিক একই কথা বললেন যা আগে অন্যরাও বলেছিল। তিনি বললেন, আমার ওপর জাদু যে করাচ্ছে সে নাকি আমার খুবই কাছের মানুষ। যখন আমি তার কাছে চিকিৎসার কথা জানতে চাইলাম, তখন তিনি আমাকে কিছু জিনিস আনতে বললেন। এই জিনিসগুলোর মধ্যে ছিল লবঙ্গ, মরিচ, বিভিন্ন গাছের পাতা এবং কবরস্থানের মাটি। আমি তাকে বললাম, আপনারা আমার থেকে টাকা নিন আর দয়া করে নিজেই জিনিসগুলো জোগাড় করে আনুন। তিনি সেই 2006 সালে আমার কাছ থেকে 500 টাকা নিলেন এবং আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, এটা গলা থেকে কখনো খুলবে না, এটা রক্ষা করবে। এরপর আমি তাকে বললাম আমার চাকরির সমস্যার কথা। যেসব কোম্পানিতে ভ্যাকেন্সি আছে সেসব কোম্পানির জন্য আমার যথেষ্ট যোগ্যতাও আছে, তবুও কেউ আমাকে চাকরি দিচ্ছে না। তিনি আমাকে বলছিলেন আজ থেকে 3 দিন পর নাকি আমার চাকরি হবে। ভাই, বিশ্বাস করুন, আমি মঙ্গলবার সেই লোকটার কাছে গিয়েছিলাম আর শুক্রবার আমাকে একটি অফিস থেকে ফোন করা হলো, যেখানে আমি বারবার গিয়েও কোনো কাজ হয়নি। সেখান থেকে আমাকে ফোন করে বলা হলো সেখানে আমি সরাসরি জেনারেল ম্যানেজারের নিচে কাজ করব। এত বড় পোস্টের জন্য আমি আবেদনই করিনি। কিভাবে এটা হলো আমি জানি না। কোনো চিন্তাভাবনা না করেই আমি চাকরিতে ঢুকে পড়লাম আর মন দিয়ে চাকরি করতে লাগলাম। আমি প্রায় 10 বছর সেখানে চাকরি করলাম। আল্লাহর কাছে শুকরিয়া, সেখানে কোনো সমস্যা হয়নি। আমি নিয়মিত রংপুরে সেই কবিরাজের কাছে যেতাম এবং তাকে নানা উপহার, টাকা পয়সা দিতাম। তারপর 2016 সালে জানতে পারলাম তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পরপরই আমার পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করলো। প্রথমে আমার চাকরিটা গেল, তারপরে আমার স্ত্রীর অবস্থা খারাপ হতে শুরু করলো। দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছিল। সব শেষে তার মুখ থেকে পেরেক বের হওয়া শুরু করলো। আমি আবার সেই বিপদের মধ্যে পড়ে গেলাম। এদিকে আমার চাকরি নেই, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা। দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছিল। আর এই বিষয়টা আমার জন্য খুবই অদ্ভুত ছিল যে তার মুখ থেকে ছোট ছোট পেরেক বের হচ্ছিল। আমার স্ত্রী বিছানায় পড়ে গেল। আমি তাকে অনেক ডাক্তার ও পীর ফকিরদের কাছে নিয়ে গিয়েছিলাম। শুরুর দিকে কিছুটা ভালো হলেও আবার তার অবস্থা পুনরায় খারাপ হয়ে যেত। এদিকে চাকরি না থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। উপায়ান্তর না দেখে একটা জায়গায় ড্রাইভারের চাকরি নিলাম। চাকরিতে গাড়ির মালিক আমাকে গাড়ি ভাড়া দিল। লাভ হোক বা না হোক, আমাকে প্রতিদিন তাকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে হতো। দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমার। আমি আবারও ঋণগ্রস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার সহায় হন। তিনি কোনো না কোনো উপায় বের করে দেন, যার ফলে আমি টেনে টুনে পরিবারটা চালাতে সক্ষম হই। 2020 সালের ঘটনা। তখন আমার এক মেয়ে আর এক ছেলে। মেয়ের জন্ম 2001 সালে। একদিন সকালে আমার মেয়ে রিকশায় করে কলেজে যাচ্ছিল। এই মেয়েটা সেই মেয়ে যার ভিডিও আমি আপনাকে পাঠিয়েছি। যখন সে কলেজে পৌঁছালো, তখন ম্যানেজমেন্টের লোকেরা বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি তো সকালে এসে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করে গেলে, এখন আবার কি চাই? আমার মেয়ে হতবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ সে এইমাত্র কলেজে ঢুকেছে আর সে ট্রান্সফার সার্টিফিকেটের আবেদন কেনই বা করবে? সে বলে, স্যার, আমি তো এইমাত্র কলেজে এসেছি, কিসের ট্রান্সফার? আমি তো কিছুই জানি না। তার কথা শুনে কলেজের লোকেরা তার সামনে ট্রান্সফার সার্টিফিকেটের সেই লেটারটা মেলে ধরল, যেখানে তার সাইনও ছিল এবং লেখা ছিল সে এই কলেজে আর পড়তে ইচ্ছুক নয়। আমার মেয়ে এটা দেখে কাঁদতে শুরু করলো এবং সে যে এই কাজ করেনি তা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করলো। সে কান্না জর্জরিত হয়ে বলেছিল সে সকালে কলেজেই আসেনি, কিন্তু কলেজ কর্তৃপক্ষ মানল না, কারণ সাইনটা তো আমার মেয়েরই ছিল। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? আমি যখন মেয়ের সাথে কলেজে গেলাম, তখন তাদের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ বের করলাম। সেখানে একটা মেয়ে ছিল যে কিনা দেখতে একদম আমার মেয়ের মতোই ছিল। বুঝতে পারছেন, যখন আমি বাবা হয়ে এটা নিশ্চিত করেছি যে ও একদম আমার মেয়ের মতো, তখন অন্যদের তো কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। আমার মিনতি আমার মেয়েকে ভর্তি বাতিল হওয়া থেকে বাঁচালো। আমি নিজের ব্যক্তিগত স্বার্থের তাগিদে কলেজের নাম নিচ্ছি না, কিন্তু কতদিন পর তার স্বাস্থ্য এত খারাপ হয়ে গেল যে বাধ্য হয়ে তার পড়াশোনা ছেড়ে দিতে হলো। আগে
আগে যা তার মায়ের সাথে হচ্ছিল এখন তার সাথেও তাই হতে শুরু হলো। তার মুখ থেকেও ছোট ছোট পেরেক বের হওয়া শুরু হলো। এরপর তার উপর জিন হাজির হতে শুরু করলো। যে তার উপর হাজির হতো সে নিজেকে অমুসলিম বলতো এবং নাম ঈশাই বলতো। সে বলেছিল তাকে একজন খুব শক্তিশালী জাদুকর পাঠিয়েছে এবং জাদুকরের হাতে নাকি তার নিজের মেয়ে আছে। যদি সে আমার মেয়েকে না মারে তাহলে জাদুকর নাকি তার মেয়েকেই মেরে ফেলবে। আমি আমার মেয়ের রুমে আজান দিতাম, সূরা বাকারা চালিয়ে দিতাম। জিন বারবার নিজেকে অসহায় আর নিরুপায় বলছিল। সে বলছিল, আমি জাদুকরের কবলে পড়ে বাধ্য হয়ে এখানে এসেছি। আমার কোনো ইচ্ছে নেই আপনার মেয়েকে হত্যা করার, কিন্তু আমার নিজের মেয়ের জন্য আমার কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমাকে ক্ষমা করবেন, আমি স্বেচ্ছায় এই কাজ করছি না। যদি কেউ চেষ্টা করে আর আমাকে ছাড়িয়েও নেয় তাতেও বিশেষ কোনো লাভ হবে না। এর ফলে আমার মেয়ে মারা যাবে, কিন্তু আপনার মেয়েও বাঁচতে পারবে না। আমাকে সরালে আবার অন্য কাউকে পাঠানো হবে। আপনার মেয়ের মৃত্যু ছাড়া আর কোনো পরিণতি তার নসিবে নেই। সে আরও জানায় জাদুকরের উদ্দেশ্য আমার পুরো পরিবারকে মেরে ফেলা। কিছুতেই আমরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছিলাম না। এসব সমস্যা যত দিন যাচ্ছিল কেবল বেড়েই চলছিল। অন্যদিকে আমার স্ত্রীর সাথে যা ঘটল তারপর আমার জীবন আরও অন্ধকারে তলিয়ে গেল। আমার স্ত্রী আমার সামনে ভালোভাবে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু সে ফিরে এলে আমি দেখি তার পুরো শরীর সামনের দিকে ঝুঁকে গেছে। মনে হচ্ছিল সে কুঁচো হয়ে গেছে। হাসপাতালের ডাক্তাররা বলেছিল তার হাড়ের টিবি হতে পারে। আমার ওপর চারপাশ থেকে ক্রমাগত বিপদ আসছিল। আমার মেয়ের ওপরও 2-3 দিন পর পরই সেই জিন হাজির হতে লাগলো আর বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আর আমার কাজ ছিল 2টি, আমি আজান দিতাম আর সূরা বাকারা পড়তাম। এছাড়াও আমার মেয়ে মাঝে মাঝে খুব অসুস্থ থাকতে শুরু করে। প্রায় সময় তার ইউরিন আটকে যেত। তাকে হাসপাতালে নিয়ে ইউরিন ব্যাগ লাগাতে হতো। যখন আমরা কোনো পীর বা হুজুর দিয়ে তার চিকিৎসা শুরু করতাম তখন কিছুদিনের জন্য সে ভালো থাকতো, আবার আগের অবস্থায় ফিরে যেত। এক সময় তার এমন অবস্থা হয়ে যায় সে বিছানায় পড়ে যায়। তার শরীরে আর কোনো বল নেই, মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে। সকল কাজ হয় বিছানায়। একদিন আমার স্ত্রী বলল আমার মেয়ের ডায়াপার পরিবর্তন করতে হবে, তাই আমাকে আর আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিল। আমি বাইরে গিয়ে ছেলের মাথায় হাত রেখে বললাম, বাবা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের কাউকে ভালো জীবন দিতে পারিনি, আমি কাউকে ভালো রাখতে পারিনি। আমার জন্যই আজ তোমাদের এই করুণ অবস্থা। আমাকে ঘৃণা করো না, একটু দয়া করো নিজের বাবাকে। আমার কথা শেষ হলে ছেলের চোখে পানির উপস্থিতি দেখতে পেলাম। চুপচাপ বাবা ছেলে দাঁড়িয়ে আছে। একটু পর আমার মেয়ের ঘর থেকে আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আসতে লাগলো। যখন আমি আর আমার ছেলে ঘরে ঢুকলাম তখন দেখলাম আমার মেয়ে তার মায়ের পাশেই রয়েছে আর আমার স্ত্রীর গলা চেপে ধরেছে। যখন আমি তাকে ছাড়ানোর জন্য এগিয়ে গেলাম তখন সে তার মাকে তুলে পেছনে ফেলে দিল। আমি তাকে আটকাতে গেলে একই কাজ সে আমার সাথেও করলো। আমি আর আমার ছেলে আমরা দুজন মিলে বড় কষ্টে তাকে ধরলাম এবং বিছানায় শুইয়ে দিলাম। আমি আজান দিতে লাগলাম, সূরা বাকারা পড়তে লাগলাম। এভাবেই সব কিছু চলতে থাকলো এবং পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। 2022 সালে আমার হার্ট অ্যাটাক হলো। হবেই বা না কেন? এত চাপ চিন্তা করে মানুষ কতদিনই বা সুস্থ থাকতে পারে বলুন? ওই সময় আমি একটি ফ্যাক্টরিতে ছোটোখাটো কাজ করছিলাম। আমাকে কাজের লোকেরাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আগে থেকেই একের পর এক সমস্যা লেগেই ছিল আর এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। এই সময়ই আবার বাড়ির সিঁড়ি থেকে পড়ে আমার হাত ফ্র্যাকচার হয়ে গেল। আমি তীব্র ব্যথা অনুভব করছিলাম, তাই আমি আমার স্ত্রীকে বললাম আলমারি থেকে টাকা বের করতে, যেন আমরা হাসপাতালে যেতে পারি। কিন্তু যখন আমার স্ত্রী আলমারি খুলে টাকা বের করতে গেল তখন সেখানে কোনো টাকাই ছিল না। সেখানে প্রায় 30,000-এর মতো টাকা ছিল। আগেও আমার টাকা টুকটাক গায়েব হয়ে যেত, জিনিসপত্র গায়েব হয়ে যেত, কিন্তু এত টাকা জীবনে প্রথমবার গায়েব হয়ে গেল। বাড়িতে আমার বাচ্চারা ছিল, আমার স্ত্রী ছিল, তার বাইরে কেউ ছিল না। তাহলে টাকাগুলো কে নিল? আল্লাহ না করুন আমার বাচ্চাদের এমন কোনো অভ্যেস নেই। পয়সা চুরি বা হারিয়ে যাওয়া আমাদের জন্য খুব একটা বড় ধাক্কা ছিল। এত বড় একটা টাকার পরিমাণ হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াটা আমাদের জন্য বিষাদের পাহাড়ের মতো লেগেছিল। আমি একদিন আরেক বন্ধুর কাছে গেলাম এবং তাকে সবকিছু খুলে বললাম। আমি মূলত তার কাছে কিছু টাকার জন্য হাত পাততে গিয়েছিলাম। তার অবস্থা বেশ ভালোই ছিল। আমার দুঃখের কাহিনী শুনে সে চিন্তিত হয়ে পড়ল এবং বলল, তুই আমার সঙ্গে চল, একজন পীর সাহেব আছেন, আমি তোর চিকিৎসা করাবো এবং যত টাকা লাগে আমি দেব। আমার এক আত্মীয়ের কালো জাদুর সমস্যা ছিল, সেখানে যাবার পর সে সুস্থ হয়েছে, তাই তোর জন্য একটা চেষ্টা করব।
আর টাকা পয়সা নিয়ে ভাবিস না, তোর দায়িত্ব আমি নেব যতদিন আল্লাহ কবুল করেন। পরের দিনই আমি আমার বন্ধুর সঙ্গে তার বলা পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেব আমাকে দেখে বললেন, ভাই, আমি নিজেও আপনার অবস্থা দেখে খুবই আতঙ্ক অনুভব করছি। আপনার উপর মারাত্মক জাদু করা হয়েছে এবং যারা করেছেন তারা আপনার খুব কাছের লোক। অনেক দেরি হয়ে গেছে ভাই, এই জাদু অনেক বছর ধরে চলছে। আপনারা বেঁচে আছেন কিভাবে? এটাই আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। তার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি তার কাছে মিনতি করতে লাগলাম আমার পরিবারকে সাহায্য করার জন্য। তিনি আমাকে কিছু বাতি দিলেন, যেগুলো পড়া তেলে ভিজিয়ে প্রতি জুম্মা রাতে জ্বালাতে হবে। তিনি আমাকে মোট 11টি বাতি দিয়েছিলেন। সাথে তিনি একটি তাবিজও দিয়ে বললেন, এটি আপনার মেয়ের গলায় পরিয়ে দিন। যা কিছুই হোক না কেন, এটা গলা থেকে যেন কিছুতেই না খোলা হয়। আমি তাবিজ নিয়ে এসে আমার মেয়ের গলায় পরিয়ে দিলাম। তাবিজ পরানোর পরই তার উপর সেই জিন হাজির হয়ে গেল। হাজির হয়ে সে আমাকে বলতে লাগলো, আজ পর্যন্ত আপনার যত ক্ষতি হয়েছে তা আমি করেছি। আপনার স্ত্রীকে আমরাই অসুস্থ করেছি, আপনার টাকাও আমরাই সরিয়েছি এবং আপনার মেয়ের এই অবস্থাও আমরাই করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আপনার পরিবারকে ধ্বংস করা আর আপনাদের সবাইকে মেরে ফেলা। আমি আমার পরিবার সেই জাদুকরের কাছে জিম্মি। আমাদের কোনো উপায় নেই। আমি টানা 11 শুক্রবার রাত ধরে সেই বাতি জ্বালিয়েছি এবং নিজে সারা রাত জেগে পাহারা দিয়েছি। প্রথম দিকে বেশ ভালোই ফলাফল পাচ্ছিলাম। যে জিন আমার মেয়ের ওপর হাজির হতো সে বলতো ওই তাবিজটা খুলে ফেলতে, কিন্তু আমরা তার কথা শুনিনি। একদিন আমার মেয়ের চুলও আমার ছেলের মতো কাটা অবস্থায় পাওয়া যায়। আমরা খেয়াল করে দেখলাম তার গলায় পীর সাহেবের দেয়া সেই তাবিজটিও নেই। যখন আমি পীর সাহেবের কাছে গিয়ে এই কথা বললাম, তখন তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন এবং তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি আর কোনো চিকিৎসা করতে চান না। তারপর অন্য এক পীর সাহেবের কাছে গেলাম চিকিৎসার জন্য। তিনিও আমাকে দেখে বাকি সবার মতো একই কথা বললেন। তিনি জানালেন তিনি কোনো পাকা কথা দিতে পারবেন না, কিন্তু তিনি চেষ্টার কোনো কমতি রাখবেন না। শুরু হলো চিকিৎসা। তার চিকিৎসার পর প্রায় 6-7 মাস বেশ শান্তিতে ছিলাম আমরা, কিন্তু এখন পুনরায় পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে। আমি একজন কবিরাজকে দিয়ে পরীক্ষা করিয়েছিলাম আমার সমস্যাগুলো গভীরভাবে জানার জন্য। সে বলেছে আপনার ঘরে বর্তমানে 115টি জিন রয়েছে, যারা জাদুর মাধ্যমে আপনাদের উপর ক্রমাগত লক্ষ্য রেখে যাচ্ছে, যেন আপনার পরিবারকে ধ্বংস করতে পারে। আমি এখন অসুস্থ, আমার কাজও ঠিক মতো চলছে না। কখনো যাই, কখনো ছুটি নিতে হয়, কেননা কখনো আমার বউ আবার কখনো আমার মেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মুখ দিয়ে পেরেক বের হয়। পূর্বের মতোই আবার ঘরে তাবিজ বের হতে শুরু করেছে, যেগুলো ছবি আপনাকে পাঠিয়েছি। আমার মেয়ের কাপড়ে সিঁদুরের ক্রসের চিহ্ন পাওয়া যাচ্ছে অনেকদিন হলো। তাবিজের ওপর নাম লেখা থাকে, পুতুল তৈরি করা হয় এবং সেগুলোর ওপরেও ক্রসের চিহ্ন দেয়া থাকে। এই সব কিছু সহ্য করতে করতে 25-26 বছর পার হয়ে গেছে। কখনো কখনো মনে হয় যেন আমার সামনের সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে। একের পর এক শুধু বিপদ আর বিপদ। আপনার কাছ থেকে আর আপনাদের মাধ্যমে যারা আমার এই ঘটনাটি শুনবেন, তাদের কাছে আমার শুধুমাত্র একটাই অনুরোধ আছে, দয়া করে প্রতিটি নামাজে আমার জন্য একবার হলেও দোয়া করবেন, কারণ আমার সঙ্গে সেসব প্রতিনিয়ত ঘটে চলেছে। আর জিন একটি চক্র আমাকে, আমার পরিবারকে যেভাবে দুমড়ে মুচড়ে ফেলেছে, তাতে আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাদের ওপর দয়া করবেন এই আশাতেই আছি। আমি তো এই দুনিয়ার জীবন নিয়ে একেবারেই হতাশ। আর কোনো কবিরাজ বা পীর সাহেবের কাছে যেতে চাই না, কারণ আমি এখন নিঃস্ব, দিন আনি দিন খাই। আর তাদের কাছে গিয়েই বা কী হবে? তারা একদিক থেকে সামাল দিলে অন্যদিকে সেই জাদুকর আবার আমার পেছনে লাগবে। আমি আর এসব চাই না। এখন যতদিন বাঁচি একটু শান্তিতে বাঁচতে চাই। আমার 2 সন্তানের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাচ্ছে। বাবা হয়ে আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আর আফসোস এই একটি কারণেই, না হলে ভাবি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, হয়তো পরকালের প্রতিদান পাবো। দয়া করে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাকে একজন ভিক্ষুক ভাবতে পারেন না, আমি টাকা ভিক্ষা করি না, দোয়া ভিক্ষা করি। আসসালামু আলাইকুম। শেষ হলো সাকিব ভাইয়ের ঘটনা। আমি ঘটনার শেষে ভিডিও এবং ছবি আপলোড করে দেব। আপনাদের কাছে আমারও অনুরোধ, সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ এখন দোয়া ছাড়া আর কিছুই তার কাজে আসবে না। আল্লাহ যেন ওনার বাকি জীবন সহজ করে দেন। আমিন।
আজ বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে। আপনাদের জন্য অনেক লম্বা একটি স্পেশাল ঘটনা অপেক্ষা করছে, যা আমি 2 পর্বে ভাগ করে শেয়ার করব এবং 2টি পর্ব আপনারা একসাথেই পাবেন। তাই কাউকে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে না। আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য এবং নিজের জন্য দোয়া চাচ্ছি। এই বলে সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত আলম আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরও পরবর্তী কিছু ঘটনায় যেতে চাই, এবং সেই ঘটনাগুলো হয়তো আপনারা শুনেছেন বা শোনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন সেই ঘটনাগুলোর দিকে যাওয়া যাক। You will never be alone. Food.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং আশা করছি আজকেও আমরা যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। যারা বৃহস্পতিবার শুক্রবারের পরে আরও একবার হারিয়ে যেতে চান ভয়ের রাজ্যে, তাদের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাব্বির হুসাইন হানিফ, বর্তমানে সরকারি বাংলা কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি গাজীপুর জেলার শ্রীপুর থানার ধনুয়া গ্রামে। সেখানে পড়াশোনা শেষ করার পর আমার পরিবার ঠিক করে আমরা গ্রামের বাড়িতে চলে যাব, কিন্তু আমার বাবার এক পরিচিত লোকের সুবাদে আমাদের আর বাড়িতে যাওয়া হয় না, এবং ক্লাস 9-এ সেই সময়টাতে আমরা আমার পরিবার সেই ভদ্রলোকের বাড়িতে ভাড়ায় উঠি। তারপর সেই এলাকায় আমার ফ্রেন্ড না হলেও আমি পরিচিত হই অনেক বড় ভাইদের সাথে। আমরা সবাই যখন একসাথে হতাম তখন অনেক আনন্দ করতাম। আমরা প্রতি সপ্তাহে একবার বা মাঝে মাঝে মাসের মধ্যে 2-3 বার বিভিন্ন ধরনের পার্টি দিতাম, যেমন খিচুড়ি, বিরিয়ানি, যেই সময় যেটা ভালো মনে হতো আর কি। একদিন আমরা সবাই চিন্তা করলাম, যেহেতু আমরা সবাই এরকম আয়োজন মাঝে মধ্যেই করে থাকি, সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট স্থান দরকার। তারপর আমরা একটা স্থান ঠিক করলাম। সেই স্থানটা ছিল একটা বাঁশ ঝাড়ের নিচে। সেখানে আমরা কিছু কাঠ কিনে গোল করে একটা মাচা বানাই এবং তার উপর ছাতার মতো ত্রিপল লাগিয়ে দেই। সেখানে আমরা প্রতিনিয়তই আড্ডা দিতাম। মূল কাহিনীটা শুরু হলো একদিন রাতে, যখন আমরা সবাই মিলে বিরিয়ানি রান্না করার প্ল্যান করছিলাম, এবং সব কেনাকাটা করে বিরিয়ানি রান্নার শেষে সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়া যখন শেষের দিকে, তখন পাশের বাড়ির ভাড়াটিয়া মহিলা জোরে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে আমরা প্রথমে সবাই ভাবলাম হয়তো পারিবারিক ঝগড়া কলহ, কিন্তু যখন মহিলা আবার জোরে জোরে চিৎকার করতে থাকে তখন আমরা সবাই বললাম, না, এবার আর বসে থাকা যায় না, আগে গিয়ে দেখি কি হয়েছে। তারপর সেখানে 2 জন বলল, তোমরা সবাই গিয়ে দেখে আসো, আমরা 2 জন এখানে খাবারগুলো পাহারা দিচ্ছি, কারণ কুকুর এসে খাবার নষ্ট করে ফেলতে পারে। তারপর সেখানে আমরা গেলাম। গিয়ে দেখি ঘরের মধ্যে আলো জ্বালানো এবং আশেপাশের রুমের অনেকেই জড়ো হয়েছে। তখন কেউ একজন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের, এত রাতে চিৎকার করছো কেন? তখন ওই মহিলার জবানবন্দিতে আমাদের সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মহিলার কথাগুলো ছিল এরকম, উনি স্বপ্ন দেখেন যে রাতে উনি ঘুমাচ্ছেন এবং হঠাৎ করে তার আশেপাশে সব কালো চুলে ভরে গেছে। এই স্বপ্ন দেখার পর উনি যখন জেগে ওঠেন তখন তিনি দেখতে পান বাস্তবেই তার আশেপাশে সম্পূর্ণ ঘর জুড়ে কালো চুলে ছেয়ে গেছে, এমনকি তার হাত পাও চুল দিয়ে বাঁধা।
এই কাহিনী শোনার পরে আমাদের আর ভালো লাগলো না। তখন আমরা আবার সেইখানে চলে গেলাম এবং যা খাবার বাকি ছিল তা খেয়ে শেষ করলাম। মনে ভয় নেই আমরা সবাই খাবার খাচ্ছিলাম। এরপর আমাদের বাসায় যাবার পালা, তো সবাই বাসায় চলে আসতে লাগলাম। আমার এক বড় ভাই নাদিম, আমরা একই বাসায় থাকি। আমরা দুজন বাসায় আসার সময় অন্যদিকের একটা বাঁশঝাড় থেকে কটমট আওয়াজ শুনলাম। আমার আরেকজন বড় ভাইও সেটা শুনতে পেয়েছে। তখন সে বলল, সমস্যা নাই, বাসায় যাও। তখন একটা বিড়াল আমাদের বাসার গেট পর্যন্ত পিছু নিয়েছে। মূলত এই বিড়াল আর বাঁশঝাড়ের ঘটনাটা আমরা তেমন সিরিয়াসলি নেইনি, কারণ এগুলো আমাদের সাথে ওইদিকে প্রায়ই হতো। কারণ আমরা অধিকাংশ সময় রাত 3টা বা 4টার সময় বের হতাম। কিন্তু এর পরের দিন সকালবেলা আমার এক বড় ভাই, তার নাম রাসেল, সে আমাদের সাথে রাতের বিড়াল আর বাঁশঝাড়ের আওয়াজটা শুনেছে এবং দেখেছে। সে বলল, কাল রাতে ফজরের আজানের আগে প্রায় 3টা বা 3টা 30 মিনিট এমন হবে, আমার সঠিক টাইম এবং তারিখ মনে নেই। সেই সময় আমাদের আর এক বড় ভাই নাকি তাকে এসে ডেকেছে, এই রাসেল, ওঠ, অফিসে যাবি না? তখন ভাইয়ার ওয়াইফ বলেছে, তোমার না কালকে অফিস বন্ধ? তখন ভাইয়া বলেছে, এ শয়তানি করিস না। সেই সময় হঠাৎ করেই ঘরের ওপরে ঢিল পড়া শুরু হয়। এই ঘটনা শোনার পর আমরা সবাই বিকেলবেলা ওই মহিলার অবস্থা জানার জন্য ওই বাড়িতে গেলাম এবং শুনতে পেলাম মহিলা নাকি আবার আজকে আমাদের যাওয়ার কিছুক্ষণ আগে খুব বিশ্রী চেহারার সাদা কাপড় পরা এক অবয়ব দেখেছে। ওই দিন রাতের বেলা আবার শুনতে পেলাম মহিলার বাসায় কবিরাজ আসবে। তখন আমি এবং আমার বড় ভাইরা সেখানে গেলাম। আমাদের খাটের উপরে বসতে বলা হলো। কবিরাজ তার স্ত্রীর ওপর তার পালিত জিনকে হাজির করলেন এবং জিজ্ঞেস করলেন যে এই মহিলার উপরে কেন এমন হচ্ছে। বিশেষ দ্রষ্টব্যে বলতে পারি, কবিরাজ নাকি আমি জানি না, কারণ লোকটি আমাদের ধর্মের লোক ছিল না। তারপর কবিরাজের বউয়ের ওপর জিনটা বলল যে এ খুব বাজে জিন, মহিলার কোনো ভুলের কারণেই তার উপরে আসর করেছে। এই কথা বলার পর দেখতে পেলাম কবিরাজের বউ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে আবার ওই মহিলা বলছে সেই জিনটা নাকি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাসছে এবং খুব ভয়ঙ্কর চেহারা নিয়েই হাসছে। পরবর্তীতে মহিলাটি আবার তাড়াহুড়ো করে বলল যে দরজা থেকে এখন তার দিকে এগোচ্ছে। এই বলে মহিলাটি চিৎকার শুরু করলো। তখন কবিরাজ বলল, রোগী এখানে আছে, ডাক্তারও আছে, তাহলে সমস্যা কিসের? এখন তো আরো ভালোভাবে ওষুধ দিতে পারবো। তখন কবিরাজ সেই জিনকে মহিলার শরীরে আসর করায় এবং জিজ্ঞাসা করতে থাকে। বহু সময় পর মহিলারূপী জিন বলে সে ওই মহিলার মৃত খালার কবরের পাশে থাকতো এবং সেখানে মহিলাটি জুতো পায়ে তাদের গায়ের ওপরে পা দিয়েছে। সেই রাগে তার সাথে সে সব করেছে। কিন্তু কবিরাজ বলল, যেহেতু তোমার মেয়ের মতো, তাহলে ওকে কেন ভয় দেখাবে তুমি? তখন আর কোনো কথা বলে না। মহিলাটির শরীর ছেড়ে যেতে বললে অস্বীকার করে। তারপর কবিরাজ যখন তাকে বিরক্ত করতে লাগলো, তখন এক পর্যায়ে সে বলল যে মহিলাটির সন্তান না হওয়ার কারণ সেই ছিল। মহিলাটির পেটে গর্ভে যখন সন্তান আসতো, তখন ছোট থাকতেই সেই জিনটি সন্তানকে খেয়ে ফেলতো। মূলত এই পর্যন্ত আমরা সেই ঘরের ভেতর ছিলাম এবং এইটুকুই শুনেছি। আমরা আরও থাকতাম যদি না ওই ভাইয়া ঘর থেকে বেরিয়ে আসতে বলতো, একটা মহিলার কথায় তার সাথে তর্কে জড়িয়ে না যেত। এরপর শুনতে পারি মহিলাটির অবস্থা একটু উন্নতির দিকে, এখন সে আর কোনো প্রকার অবয়ব দেখছে না। এখানে আমি যেটা শুনেছি এবং যেই পর্যন্ত দেখেছি সেটাই লিখেছি। বানানের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। পৃথিবীতে কত অস্বাভাবিক ঘটনা ঘটে প্রতিদিন, প্রতিনিয়ত। আমরা তার সব খবর কি রাখি বা সব কিছু কি আমরা বুঝি? হয়তো বুঝি না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একবার স্বাগত
আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে। আমি ইয়ামিন। এই ঘটনাটি আপনি নিজের মুখে পড়ে শোনালে খুশি হব, কারণ স্টুডিওতে আসতে পারবো না। সুকান্ত মাইতির মতো করে ঘটনাটি বলার চেষ্টা করলাম। রাত যত গভীর হয়, কান্নার আওয়াজ তত তীব্র হয়। প্রায় প্রতি রাতেই এক ঘটনা। বিরক্ত হয়ে উঠেছি আমি। কোথা থেকে আওয়াজ হয় বুঝতে পারি না। কখনো মনে হয় খাটের নিচ থেকে, কখনো মনে হয় আলমারির পেছন থেকে, আবার কখনো মনে হয় দেয়ালের ভেতর থেকে। রাতে ঘুমালে কখনো এতটা কাছে মনে হয় যেন চোখ খুললেই কোনো এক বাচ্চা মেয়েকে কাঁদতে দেখব মুখের ওপর। অন্যদিকে আবার দুপুরবেলা মনে হয় কেউ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চলাফেরার ওপর নজর রাখছে। এসব নিয়ে আমি একটু চিন্তিত হলেও মোটেও ভীত নই। আর তাই বিষয়গুলো এখনো অবধি সোহানের কানে দেয়নি। সোহানের সাথে আমার বিয়ের 3 মাস চলছে। ওর কাজের সূত্রে আমরা চট্টগ্রাম থাকি। চট্টগ্রামে একটা বাসা নিয়েছে ও। বিয়ের 1 মাস পরেই আমি এখানে চলে আসি। এখানে আসার 10-15 দিন পর থেকেই এই সমস্যাগুলো শুরু হয়েছে। আমি মেয়ে হিসেবে খুব ভীত নই। প্যারানর্মাল এই ঘটনাগুলো আমার বিশ্বাসে কুলোয় না, তাই হয়তো এখনো অবধি ভয় পাইনি। কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় এই বাসায় আমি ছাড়া অন্য কেউ নেই। আজ সোহান ফোন দিয়ে জানালো রাতে ফিরতে সামান্য দেরি হবে। আমি একা। সোহান আবার এই বিষয়গুলোতে খুব সেন্সিটিভ, তাই ও দেরি হলেও জানিয়ে দেয় যাতে করে আমি আরো সতর্ক থাকতে পারি। রাত প্রায় 9টা বাজে। টিভি দেখছি। টিভির পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট ব্যালকনি, আমার খুব পছন্দের। ওখানে বসলেও আমার রুমটা দেখা যায় খুব পরিষ্কারভাবে। আমি টিভি অন রেখেই কফির মগটা হাতে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। খুব সুন্দর বাতাস। ঘরের এসিতেও সেই শান্তি নেই। একটু আরাম করেই দোলনায় বসলাম। মনোরম একটা পরিবেশ। হঠাৎ করে আচমকা টিভি চ্যানেলটা বদলে গেল, ভলিউম বেড়ে গেল, গান হচ্ছিল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ভালোভাবে ঘরটাকে লক্ষ্য করলাম। কেউ নেই তো। রিমোট সোফার ওপরেই। চ্যানেল বদলালো কি করে বুঝলাম না। আমি ধীরে ধীরে ঘরে আসলাম। কফির মগটা টেবিলে রেখে গেস্ট রুমের দিকে এগোতে লাগলাম। মনে হচ্ছে ওখানে কেউ আছে। হাতে একটা লাঠি নিলাম। চোর হলে মার লাগাবো। আমাদের গেস্ট রুম পর্দা দেয়া। গেস্ট রুমের সামনে দাঁড়াতেই পর্দার পেছনে একটা স্পষ্ট অবয়ব দেখতে পেলাম। শক্ত হাতে লাঠিটা চেপে ধরতেই মনে হলো এত লম্বা মানুষ হয় নাকি। অফ হোয়াইট পর্দায় কালো অবয়বটা স্পষ্ট, কিন্তু কোথায় শেষ? শেষ নেই কোনো। শরীরের গঠন মানুষের মতন নয়, শুধু লম্বা, কোনো গঠন নেই। আর দুলছে অবয়বটা, সাথে পর্দাটাও নড়ছে হালকা। আমি সাহস করেই এক টানে পর্দাটা সরিয়ে দেখি সোফার উপর একটা না 2টা বিরাট ছায়া। আমি পর্দা টান দিতেই ছায়াটা যেন ছিটকে ওদিকে চলে গেল। গেস্ট রুমের লাইট অফ থাকায় আমি শুধু ছায়া দুটোই দেখছিলাম। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখি সোহান। ওকে দেখে শান্তি ফিরে পেলাম। খেতে বসেছি। ভাবলাম আজকের ঘটনাগুলো সব জানিয়ে দেব ওকে, কারণ আমি সত্যি ভয় পেয়েছি। কিন্তু ওকে দেখে মনে হলো ওর শরীরটা ভালো না, ক্লান্ত। তাই কিছু না বলেই আমি শুতে এলাম। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। কলিং বেলের তীব্র আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। বিরক্ত হলাম ভীষণ। এই সময় আবার কে? পাশে তাকিয়ে দেখি সোহান নিশ্চিন্তে ঘুমিয়ে। খুব ধকল গেছে মনে হয় আজ। বেলটা বেজেই যাচ্ছে। হাতে একটা লাঠি নিয়ে বের হলাম। আমার আবার খুব চোরের ভয়। দরজা খুলে দিয়ে আমি হতভম্ব। সোহান বৃষ্টিতে ভিজে
কাক ভেজা হয়ে আমার সামনে দাঁড়িয়ে। আমি চোখ বড় বড় করে সোহানকে দেখছি। সোহান এগিয়ে এসে আমার গায়ে হাত রেখে বলল, রিন্তি, আরে ওকে, ভয় পাচ্ছ কেন? আমি সোহানকে ধাক্কা দিয়ে দৌড়ে বেডরুমে চলে আসলাম। এসে দেখি ঘর ফাঁকা, কেউ নেই ঘরে। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। 2 দিন প্রচণ্ড জ্বর ছিল। সোহান ছুটিতে ছিল এই 2 দিন। আজ অনেকটা সুস্থ মনেই সোহানকে গত দিনের ঘটে যাওয়া ঘটনাটা পুরো খুলে বললাম। ও শুধু বলল, তোমায় তো আমি বলেছিলাম আমার ফিরতে দেরি হবে, তাহলে আমি এত আগে চলে এলাম আর এসে তোমায় কিছু বললামও না, কেন তাড়াতাড়ি ফিরলাম? কি বলেছে সব কিছু? আর এমনটা কি আমি কখনো করি বলো? আচ্ছা, অনেকদিন থেকে বাসায় তুমি একা বসে, কাল আমরা বের হব, ঠিক আছে? আমি সোহানের কথাগুলো ভাবতে লাগলাম। ও তো ঠিকই বলেছে। আমি যখন কফি খাচ্ছিলাম তখন 9টা বাজে। তারপরে এই ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল কিভাবে? আমি কফি খেলাম, গেস্ট রুমে গেলাম, ছায়া দুটো দেখলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠল, সোহান আসলো, আমি ওর সাথে খেলাম পর্যন্ত, ঘুমাতে গেলাম, আবার বেল বাজার আওয়াজ, তখন তো পাশেই ছিল। আবার দরজা খুলেও সোহানকেই দেখলাম। তাহলে ঘরে আমি কার সাথে ছিলাম, কার সাথে খেলাম? আর সোহান বলল বাসায় এসেছে 12টায়। তাহলে এত কিছু এই স্বল্প সময়ে কিভাবে ঘটে গেল? আমি কিছুই যেন মিলাতে পারছিলাম না। মাথাটা ভার হয়ে আসছে। ছায়া দুটোর কথা মনে পড়তেই গেস্ট রুমে গেলাম। 2 দিন পর আজ সোহান অফিসে গেছে। বর্তমানে আমি একা সোফায় বসে আছি। হঠাৎ ধূপ করে একটা কিছু পড়ার আওয়াজ পেলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে যেতে ভয় পাচ্ছি, শরীরটা ভালো নেই। নতুন কোনো ধাক্কা হয়তো আমি আর নিতে পারবো না। রান্নাঘরে গিয়ে দেখি কিছুই নেই, সব ঠিক, শুধু তেলের বোতলটা মাটিতে পড়ে আছে, কিন্তু তেল নেই। ইদানিং বেশ কিছুদিন থেকে বাড়িতে অন্য কোনো সমস্যা না থাকলেও তেল পাওয়া যাচ্ছে না। কথাটা খুব হাস্যকর হলেও সত্যি। প্রতিদিন তেল ভর্তি করে রাখলেও তেলের বোতল ফাঁকা হয়ে যায় নিমিষেই। ইঁদুরের কাজ না কিসের কাজ আমি জানি না। প্রতিদিন দুপুরে রান্না করার সময় এই ঝামেলা আমার পোহাতে হয়। আজও তাই হয়েছে। তাই আজ তেল কিনে আর রান্নাঘরে রাখিনি, আমি বেডরুমে রেখে দিয়েছি। যা হয় হোক, নিজ চোখে দেখা যাবে এবার। আজ প্রচণ্ড রোদ, এত গরম যা অভাবনীয়। গোসল করে বেরিয়েছি মাত্র। আনুমানিক 2:05 অথবা 10 বাজে। ঘরে ঢুকেই আমার সামনে দেখি বিরাট লম্বা কুঁচকুঁচে কালো লোক, খালি গা, চপচপ করে নিজেদের শরীরে তেল মাখছে, আর তেলের বোতল ততক্ষণে ফাঁকা। এই দৃশ্য দেখা মাত্রই আমি প্রচণ্ড চিৎকারে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আবার প্রায় সপ্তাহখানেক অসুস্থ। বাসায় এখন আমার সাথে একটা মেয়ে থাকে। আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে আমার দেখাশোনার জন্য। ওর নাম পারুল, বয়স 17-18 মতন। বেশ কিছুদিন আমি ভালো থাকলেও মনের মধ্যে অশান্তি আর ভয় বাসা বেঁধেছে। আমি তো এমন ছিলাম না, তাহলে এমন হলাম কেন? বিকেলে পারুল ছাদে গেছে কাপড় আনতে। আমি গল্পের বই পড়ছিলাম। প্রায় অনেকটা সময় কেটে গেল। ও এখনো আসছে না কেন ভেবেই নিজেই ছাদে চলে গেলাম। কত করে বলেছি বিকেলে ছাদে দাঁড়াবি না, কথাই শোনে না। ছাদের দরজার কাছে আসতেই কেমন গোঙানির মতো একটা আওয়াজ পেলাম। দরজার ঠেলে ভেতরে ঢুকতেই দেখি পারুল শূন্যে ভাসছে, আবার মুখ দিয়ে কেমন সব আওয়াজ করছে। আমি দৌড় দিয়ে পারুলের গায়ে হাত দিতেই মনে হলো কেউ একজন ওকে ছুঁড়ে নিচে ফেলে দিল। তারপর থেকে পারুল অসুস্থ, কোমরের একটা হাড় ভেঙে গেছে। সোহানকে বিষয়টা জানাতেই ওকে খানিকটা চিন্তিত মনে হলো। ও ভাবছে কিছু। পারুল প্রায় 2 দিন কিছু খায়নি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। এতটুকু একটা মেয়ে, আজ আমার জন্য ওর কি অবস্থা। নিজে খুব অপরাধী মনে হচ্ছিল আমার। ওকে আমার কোনো প্রশ্ন করতে ইচ্ছে করছে না, কি হয়েছে কি হয়নি কিছুই না। দুধের গ্লাসটা ওর পাশে রাখতেই ও উঠে বসলো। আপু, বাড়িতে যেতে চাই, এখানে আর থাকবো না, ভাইয়াকে বলো আমি বাড়ি যাব। আচ্ছা শান্ত হ, তোকে বাড়ি দিয়ে আসবো। টিকিট করতে গেছে তোর ভাইয়া, কাল সকালেই তোকে রেখে আসবে।
আজ লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়। সারা রাত পারুলের চিন্তায় ঘুম আসেনি। আজ সোহান পারুলকে রাখতে যাচ্ছে ওর বাসায়। আমাদের বাসাতেই ওর এত বড় ক্ষতি হলো, তাই সোহানকে বলেছি তুমি রেখে আসো ওকে, আর ওর মায়ের হাতে কিছু দিয়েও এসো। আমি আজকের রাতটা একা থাকতে পারবো, ও কাল সকালে আবার ব্যাক করবে। পারুলের ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম, এমন সময় পারুল বলে উঠল, আপু তোমাদের বাড়িতে ভূত আছে। ভূত আছে কিনা আমি জানি না, কিন্তু পারুলকে এই সময় বেশ ভয় দেখালে চলবে না। তাই আমি হাসতে হাসতে বললাম, তাই কেমন রে ভূত দেখতে, কেমন জানিস তুই? পারুল চোখ বড় করে বলল, একদম কালো কুচকুচে দুটো ভূত, মানুষের থেকে অনেক লম্বা। সেদিন ওরাই তো আমাকে ছাদে ধরে রেখেছিল। বলতে বলতে সোহান চলে এলো। পারুল রেডি, চলো বের হতে হবে। তারপর আমাকে বিদায় জানিয়ে দুজনে চলে গেল। খুব একটা শান্তি পাচ্ছি না আমি, ভয় পাচ্ছি আজ রাতে বাসায় আমি একা। আর পারুল ও দুটা লোকের কথা বলল, ও তো ভুল কিছু দেখেনি, সত্যি তো ওরা আছে। ওরা কে, কেন ওরা এখানে? এই বাসাটা এখন আমার কাছে বিভৎস লাগে। তেলের বোতলটা বের করে রান্নাঘরে রেখে এলাম। আমি রুমে শুয়ে আছি। রাত 3:30 বাজে। হঠাৎ রান্নাঘর থেকে খসখস আওয়াজ ভেসে আসলো। বুঝতে পারছিলাম রান্নাঘরে কেউ এসেছে, হয়তো ওই দুইজন। কিন্তু আমি মনে মনে ঠিক করলাম, না, আমি ওইদিকে মনোযোগ দেব না, দেখতে যাব না। আমি ফেসবুক স্ক্রল করে যাচ্ছি। এভাবে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে দেখি পুরো বাড়ি অন্ধকার। বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা কোনো রুমেই আমি লাইট দিই না, তাই পুরো বাড়ি এখন অন্ধকার হয়ে আছে। আমি ফোন হাতে ফ্ল্যাশটা অন করে পাশে চোখ যেতেই দেখি বিরাট লম্বা মোটা একটা লোক আমার পাশে হাত পা ছিটিয়ে শুয়ে আছে। তার চোখ দুটো চকচক করে জ্বলছিল। আমি চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সাহস করে ফ্ল্যাশ লাইটটা আবার বিছানায় দিতেই দেখি বিছানাটা ফাঁকা। আমি ধীরে ধীরে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলাম। তারপর রান্নাঘরের লাইট জ্বালিয়ে দেখি পুরো মেঝেতে তেল চিপচিপে হয়ে আছে। আমি সেদিকে আর চোখ না দিয়ে ড্রয়িং রুমে আসলাম। টিভি দেখছিলাম। হঠাৎ মনে হলো গেস্ট রুম থেকে বেডরুমের দিকে যেন কে হেঁটে গেল। আমি সোফায় বসে থাকায় দেখতে না পেলেও বুঝতে পারলাম বারবার হাঁটাচলা করছিল কেউ, পা টেনে টেনে হাঁটাচলা করছিল। আমি মনে মনে সাহস করলাম, আর ভালো লাগছে না এভাবে, এই ভয়ে ভয়ে থাকতে। যা হবার হবে দেখা যাবে। আমি জানি এই বাড়িতে আমি ছাড়া আরো দুজন আছে। আমি ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে ওই বিদঘুটে কালো লম্বা দুজন মানুষকে দেখতে পেলাম। তারা দাঁড়িয়ে, এত ভয়ঙ্কর চেহারা তাদের, পুরো শরীর তেলে চকচক করছিল। এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই দৃশ্য দেখার আগে আমি কেন মরে গেলাম না। আমি কি করব ভেবে না পেয়ে ওদের পাশ কেটে আমার রুমে যাওয়ার চেষ্টা করতেই আমি পড়ে গেলাম। মনে হচ্ছে আমার পা কেউ টেনে ধরেছে। পেছনে তাকিয়ে দেখি সত্যি তো ওরা আমার পা টেনে ধরেছে। আমি আমার রুমের দরজাটা শক্ত করে ধরেছি, নিজের সর্বস্ব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমার বাঁ হাতের আঙুল নখ সব ভেঙে রক্তাক্ত। মনে মনে আমি যত সূরা জানতাম সব পড়তে শুরু করে দিয়েছি। আল্লাহকে ডেকে চলেছি বারবার। হঠাৎ ধাক্কায় জেগে উঠলাম। আমি তখনও মেঝেতে শুয়ে। আশেপাশে তাকিয়ে দেখি অসংখ্য জিনিস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি দুপুর 12টা বাজে। আঙুলের রক্ত শুকিয়ে জমে গেছে আর প্রচণ্ড ব্যথা, মাথাটা ভীষণ ঘুরছে। কাল রাতে তাহলে ওরা আমায় কিছু করেনি। দরজার ধাক্কায় আওয়াজ বেড়েই চলেছে। কোনো মতে উঠে দরজা খুলে দেখি সোহান। সোহানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ও এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো তো? আর কি হয়েছে তোমার? ঘরে এই অবস্থা কেন? তারপর আমি সোহানকে আগের রাতের সব ঘটনা খুলে বললাম। আমি আরো বললাম, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করো না, কিন্তু সত্যি এই বাড়িতে কিছু একটা আছে। সোহান আমার ধারণাকে ভুল প্রমাণ করে বলল, আমি তোমায় অবিশ্বাস করি না, আসলেই এই বাড়িতে সমস্যা আছে। আমি বললাম, তুমিও কি কিছু ফিল করেছো? সোহান বলল, পারুলের সাথে এই ঘটনাটা ঘটার পর একদিন তুমি ঘুমিয়েছো, আমি অফিসের কিছু কাজ করছিলাম, হঠাৎ কেমন একটা শব্দ কানে আসছিল, খসখস ধরনের, মনে হচ্ছে কেউ কিছু কাটছিল।
কি শব্দ হচ্ছে দেখতে দরজা খুলে দেখি আমার দরজার বরাবর একদম নিচের দিকে মেঝেতে দুজন কালো লোক বসে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুহূর্তে দরজা বন্ধ করে দিই। বিশ্বাস করো, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিন্তু সেই সময় এই বিষয়গুলো তোমাকে বলা উচিত হবে না ভেবেই বলিনি। কিন্তু এই বাড়িতে এমন একটা সমস্যা আছে জেনেও আব্দুর রব স্যার কেন আমাদের কাছে এই বাড়ি বেচলেন, প্রশ্নোত্তর খোঁজার সময় এখন নেই। এতটুকু আমরা বুঝে গেছি এই বাড়িটা আমাদের জন্য নিরাপদ নয়। আর আমাদের বাসার খুব কাছাকাছি কোনো বাসাও নেই এখানে। খুব মনোরম, নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। কিছুটা সামনে আছে একটা ভাবির বাসা। আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে সেখানে চলে গেলাম। মিরসরাইয়ে আমার এক খালাতো বোন আছে, সেখানে আজ রাত থেকে কাল আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। দিনাজপুর আমার শ্বশুর বাড়ি, কিন্তু বাড়িটা যেহেতু এখন আমাদের, তাই এই বাড়ির রহস্য জানাও এখন আমাদের কর্তব্য। তাই এখন উদ্দেশ্য ওই ভাবির বাসায় যাওয়া আর সব জানা। কেউই আমাদের এই বাড়ির বিষয়ে আর কিছু বলেনি, কিন্তু এখন সব জানা আমাদের প্রয়োজন। ভাবি আমাদের দুজনকে হয়তো এভাবে দেখবেন আশা করেননি। কিছুটা ইতস্তত করেই প্রশ্ন করে বসলেন, কি ব্যাপার ভাবি, আপনারা এখন কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, ভাবি সমস্যার কথাই তো জানতে এসেছি, আশা করছি কিছু লুকাবেন না। ভাবি আমরা যে আপনাদের বাড়িটায় থাকি, সেই বাড়িটা কি কোনো সমস্যা আছে? ভাবি যেন একটু নড়ে চড়ে বসলেন, তারপর ভীত চোখে আবার প্রশ্ন করলেন, কেন, কিছু হয়েছে কি? আমি আর থাকতে না পেরে পুরো ঘটনা খুলে বললাম। তারপর ভাবি যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, জানতাম কিছুটা সমস্যা আছে, কিন্তু এমন কিছু কখনোই ভাবিনি। ভাবি বললেন, আব্দুর রউফ বাসা করার 1 বছর পর এসে এই বাসায় ওঠেন। বাসাটা ওর বউয়ের ভীষণ পছন্দের। উনি পেশায় ডেপুটি ইন্সপেক্টর, ডিআইজি, এবং সে কারণেই বাসায় খুব একটা সময় দিতে পারতেন না। সেজন্য নিরিবিলি আর শান্ত একটা বাসায় বাস করাই তার উদ্দেশ্য ছিল। বাসার সামনে পেছনে বাগান করা, যাতে করে ওনার বউ বাচ্চারা সুন্দর একটা সময় কাটাতে পারে। প্রচণ্ড রাগী স্বভাবের মানুষ ছিলেন তিনি, অল্পতেই রেগে যেতেন এবং প্রচুর ধনীও ছিলেন। সেই সময় আমাদের এলাকায় খুব চুরি হচ্ছিল, কিন্তু চোরকে সেটা কেউ ধরতে পারছে না। কিন্তু এলাকার সবাই জানতো চোরকে। সাজু রাজু নামেই যমজ 2 ভাই একত্রে বড়লোকের বাড়িতে লুটত। সবসময় গায়ে তেল চপচপ করে মেখে ঘুরে বেড়াতো তারা। সবাই শুধুই মুখে বলতো সাজু রাজুর কথা, কিন্তু হাতে নাতে ধরার সুযোগ কেউ কখনো পায়নি। দেখতে যেমন বিশাল দেহী, কালো লম্বা দৈত্যের মতন, চুরির ক্ষেত্রেও ছিল ভীষণ চালাক চতুর। একবার ওরা রাত প্রায় 2টায় রউফের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। যদিও আমরা নিজের চোখে দেখিনি, তবে শুনেছিলাম রউফ নাকি সাজু রাজুকে পিটিয়ে মেরে ফেলেছিল। ওই সময় ওরা নাকি একটু পানির জন্য আকুতি মিনতি করলে ওদের মুখে মেরে দাঁত ভেঙে দিয়েছিল উনি। তারপর তাদের রান্নাঘরে আটকে রাখা হয়েছিল সারা রাত। যদিও সকালবেলা আমরা কেউ ওদের লাশ দেখতে পারিনি, কোথায় গেছে জানি না আজ অবধি। তবে তারপর এলাকায় আজ কোনোদিন কোনো চুরি হয়নি। এগুলো আমাদের বাসায় কেয়ারটেকার সিদ্দিকের মুখে শোনা। তার ঠিক কিছুদিন পরেই কোনো এক অজানা কারণে তারা পাড়ি দিলেন কুয়েতের উদ্দেশ্যে, আর রেখে গেলেন কেয়ারটেকার সিদ্দিককে। সেও সপ্তাহখানেক পর বাড়ি ছেড়ে দিল। তার মতে রাত হলে বাড়িতে কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ পাওয়া যায়। অটোমেটিক লাইট জ্বলে নেভে। এলাকার সবার ধারণা এই ঘটনা আমরা সবাই জানি বিধায় আমাদের এত ভয়, নয়তো সব কিছুই নয়। এরপর 4 বছর বাসা একদম ফাঁকা ছিল। তারপর আপনারা এলেন। আপনাদের দেখে আমাদের মনেই হয়নি আপনাদের ওই বাড়িতে কোনো সমস্যা আছে। মনে করেছিলাম আসলেই ওসব হয়তো কিছুই নয়। ওই ঘটনার প্রায় 2 বছর হয়ে গেছে। হয়তো ওই বাড়ির মালিকেরও কোনো সমস্যা হয়েছিল সেখানে। ওনারা আমাদের এই বিষয়ে কিছু বলেনি, আমরাও আর মাথা ঘামাইনি। বেঁচে ফিরেছি এই তো অনেক। তবে কেন জানি মাঝে মাঝে সাজু রাজুর জন্য কষ্ট হয় আমার। মেরে ফেলতে হবে কেন ওদের? খুব কষ্ট পেয়েছে হয়তো ওরা। ওই বাসাটা বন্ধ করে আমরা চলে এসেছি। জানি না কি অবস্থা এখন ওখানকার। রাসেল ভাই, কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেঘনা বাজার, মাধবদী, নরসিংদী, ঢাকা থেকে।
এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আশা করব যে প্রতিনিয়ত আপনাদের দারুণ দারুণ কিছু ঘটনা উপহার দেব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনিও চাইলে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়ার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের কাছে। ফিরে আসার যে কারণটি, সেই কারণটি হচ্ছে আপনারা যারা বৃহস্পতিবার, শুক্রবারের পরেও আরও একটি দিন ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চান, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। আমরা একেবারেই কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সর্বদা ভালোর দলে আছেন। প্রথমেই শব্দ চয়নের জন্য ক্ষমা প্রার্থী। আমার নাম সাবিহা। আমি এইবার এইচএসসি দিয়েছি। আমি পুরান ঢাকার লালবাগের একটি এলাকা, সেটার নাম তিনি প্রকাশ করতে চান না, সেই এলাকায় তিনি থাকেন এবং তিনি বলছেন যে আমার ঘটনাগুলো ছোট ছোট হবার কারণে ভাগ ভাগ করে লিখেছি। ঘটনা 1। পুরান ঢাকার বেশিরভাগ ঘর বাড়িগুলো গলির ভেতরে হয়। তেমনটা আমাদের বাড়ি। রাস্তা দিয়ে সোজা বরাবর হলো মেইন গলি, তার বামে দ্বিতীয় গলি এবং ডানে তৃতীয় এবং চতুর্থ গলি। চতুর্থ গলি পার করে আমাদের বিল্ডিং। নানুর বাবা মা মারা যাবার আগে তার 5 সন্তানকে তার সম্পত্তি তিনি ভাগ করে দিয়ে যান। সেই কারণে আমাদের সব নানু এবং নানাদের বিল্ডিংগুলো আলাদা হলেও সব বিল্ডিংগুলো একসাথে সংযুক্ত করা, অর্থাৎ প্রত্যেকে আলাদাভাবে বাস করেন কিন্তু প্রত্যেকটা বিল্ডিংই গায়ে গায়ে লাগানো। ছোটবেলায় শুনেছিলাম একজন পরহেজগার মানুষ আমার নানুর বড় বোনের বাসায় এসেছিলেন। যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন যে আপনাদের গলিতে কতগুলো খারাপ জিনিসের অস্তিত্ব আছে, আবার কিছু ভালো জিনিসও আছে, যার কারণে খারাপ জিনিসগুলো কোনো ক্ষতি করতে পারে না। এখন আসা যাক মূল ঘটনায়। সালটা ঠিক মনে নেই, তবে তখন আমার বয়স 10 কি 11 বছর। আমার এক মামাতো বোন ছিল, ওর নাম হলো লামিয়া, যার সাথে আমি প্রায়ই সকালে উঠে হাঁটাহাঁটি করতাম এবং খেলতাম। এমনই একদিন ভোরে 5টার সময় আমি উঠে পড়লাম। ভাবলাম আজকে লামিয়াদের ছাদে গিয়ে খেলবো। এইখানে বলে রাখা ভালো যে আমাদের এবং লামিয়াদের বিল্ডিংগুলো ছিল 7 তলা করে। তো সেই দিন লামিয়া আমাকে ভোর 5টায় উঠাতে আসে। আমি ঘুম থেকে উঠে আসছি বলে ওকে চলে যেতে বলি। হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হয়ে যেই না ওদের বিল্ডিংয়ের সিঁড়িতে পা দিলাম, ওই মুহূর্তে শুনলাম কেউ একজন নুপুর পরে আমার সাথে পা বাড়ালো। সেই মুহূর্তে নুপুরের একটা ঝনঝনানির শব্দ আমার কানে এলো। উল্লেখ্য, নিচতলায় থাকাতে এক পা বাড়ালেই আমার নানুর বড় বোনের বিল্ডিং, মানে লামিয়ার নানুদের বিল্ডিং। তো আমার যেতে বেশিক্ষণ লাগেনি। নিজের মনের ধোঁকা ভেবে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। 1, 2, 3 তলা ওঠার পর যেই না 4 তলায় পা দিলাম, তখনই অনুভব করলাম সেই নুপুরের শব্দটি আমার 1-2 হাত দূর থেকে আসছে। এরপর 5 তলায় উঠতেই মনে হলো কেউ একজন আমার পেছনে, আমার সাথেই। ঘুরে দেখলাম কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। যেই না এক পা সিঁড়িতে দিয়েছি, অমনি আবারও নুপুরের শব্দ কানে এলো। আর এক সিঁড়িতে পা দিয়েছি, সেইভাবে নুপুরের শব্দ কানে এলো। এইভাবে 4 নম্বর সিঁড়িতে পা যেই না দিয়েছি, আবারও নুপুরের শব্দ শুনতে পেলাম। শরীর ঠান্ডা হয়ে গেল। পা মনে হয় জমে গিয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। সেই ছোট বয়সে যা সূরা পারতাম মনে মনে সবগুলো পড়তে শুরু করলাম। দৌড় মেরে উপরে ওঠার চেষ্টা করলাম। যত দৌড়াচ্ছি সেই নুপুরের শব্দটিও আমার সাথেই দৌড়াচ্ছে। এই রকম করে আমি এক পর্যায়ে ছাদে পড়ে গেলাম। ছাদে এসে দেখি লামিয়া দাঁড়ানো। ওকে দেখে কিছুটা ভয় দূর হলো আমার। ওর কাছে যেই না সব ঘটনা বলতে যাব, ওই সময় অনুভব করলাম আমার চারপাশে গোল বৃত্তাকার কিছু একটা ঘুরছে এবং নুপুরের শব্দ সেখান থেকে আসছে। দুজনে দুজনের হাত শক্ত করে
ধরে রাখলাম এবং অনবরত সূরা পড়তে লাগলাম। প্রায় 1 মিনিট সেই ঘোরে থাকার পর দুজন মিলে একটা দৌড় দিলাম। দৌড়ে যতই নিচে নামছি সেই নূপুরের শব্দও আমাদের সাথে নিচে নামছে। নামতে নামতে এক সময় আমাদের বিল্ডিংয়ে যেই না পা দিলাম, শব্দটি লামিয়াদের বিল্ডিংয়ের শেষ সীমানায় এসে থেমে গেল। এই ব্যাপারটির সম্পর্কে কাউকে আমি কিছু বলিনি ভয়ে। এত ভোরে কেনই বা বের হয়েছি, এই জন্য বকা খেতে হবে। ঘটনা 2। সেই ঘটনার পর দেখতে দেখতে চলে যায় কয়েক বছর। একদিন আমি বাসায় একা ছিলাম। আম্মু, বড় আপু সবাই বাইরে গিয়েছিল। আমি রুমে বসে টিভি দেখছি। ওই মুহূর্তে শুনলাম আবার সেই নূপুরের শব্দ। শব্দটি ভালোভাবে শুনতে রুমের পাখা বন্ধ করে দিলাম। এবার ভালো করে শুনলাম যে শব্দটি আমার রুম থেকেই আসছে। ভয়ে এক দৌড়ে নানুদের ঘরে চলে গেলাম। এরপর সেই শব্দটি আমাদের বিল্ডিংয়ে শোনা যেত প্রায় প্রতি রাতে। মনে হতো কেউ যেন পুরো বিল্ডিং জুড়ে নূপুর পায়ে হাঁটছে। শব্দটি যখন হতো তখন সবাই শুনতে পেত। পরে জানা গিয়েছে যে এই নূপুর পরে হাঁটার শব্দটির উৎপত্তি হয়েছিল আমার নানুর বোনের বাসার পেছনে একটি বড় লম্বা গলির মতো একটি ড্রেন আছে, সেখান থেকে এই শব্দটি উঠে আসতো। তারপর এই শব্দটি আসে আমার নানুর বাসা বা লামিয়াদের বাসা থেকে, তারপর আমাদের বাসায়, এরপর নানু ভাই মানে আমার নানার বাসাতেও সেই শব্দটি চলে যায়। বলা যেতে পারে এই নূপুরের শব্দটি একটি নির্দিষ্ট সময় পরপর স্থান পরিবর্তন করত। এই শব্দটি আমরা অনেকেই শুনতে পারলেও কেউ কখনো আমরা কিছু দেখিনি। ঘটনা 3। আমরা নিচ তলায় থাকার কারণে গভীর রাতে প্রায় 3টা সাড়ে 3টার মধ্যে শুনতে পেতাম যে কে যেন ধীর পায়ে জুতো পরে সিঁড়ি দিয়ে উঠছে। আর এই শব্দটি শুধু আমাদের সিঁড়িতেই সীমাবদ্ধ ছিল। সেই জুতো পরে হাঁটার শব্দটা শুধু আসতো আমাদের গেটের বাইরের সিঁড়ির বারান্দা থেকে শুরু করে নিচতলার সিঁড়ি পর্যন্ত। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটি শুধু বারান্দা দিয়ে হাঁটতো, সিঁড়ি দিয়ে উঠতো, কিন্তু সিঁড়ি দিয়ে নামার শব্দ আমরা কখনো পেতাম না। ঘটনা 4। আমাদের বাসার মোট 4টা গলি। রাস্তা থেকে সোজা হাঁটলে বড় গলি, তারপরে 3টি গলি ভাগ হয়ে গিয়েছে। এখন ঘটনায় চলে যাই। ছোটবেলা থেকেই আমরা 5 বান্ধবী, আমি, লামিয়া, ফারিয়া, মুনমুন ও তুষি একসাথে আমাদের রাস্তার সাথে বড় গলিতে খেলতাম। এমনই এক রমজান মাসে আমার বান্ধবী ফারিয়া সেহরি শেষ করে যেই না দাঁড়ালো, দেখলো আমি লাল স্কার্ট পরে সেই বাম দিকের চিপা গলি দিয়ে পলকহীনভাবে তাকিয়ে যাচ্ছি। কিন্তু পরদিন ফারিয়া আমাকে জিজ্ঞেস করার পর আমি বললাম যে কাল রাতে তো আমি বের হইনি। তখন মনের ভেতর এক অজানা ভয় কাজ করতে লাগলো। ফারিয়ার ভাষ্যমতে সে নাকি আমাকে অনেকবার ডেকেছে, আমি শুনিনি। জানি না এই ঘটনাটি কতটুকু সত্যি, কিন্তু আমি এরপর ওকে যতবারই জিজ্ঞেস করেছি সে সবসময় এটাই বলেছে এটা নাকি সত্যি এবং সে দেখেছে। উল্লেখ্য, আমাকে যে গলিতে ফারিয়া যেতে দেখেছিল সেই গলিটা হলো সবচেয়ে খারাপ। সেই গলির ভেতরে অনেক পুরনো একটি ভাঙা বাড়ি আছে, যেখানে একটি টেবিল ও টেবিলের ওপর একটি গলায় ফাঁস দেওয়া দড়ি ঝুলন্ত অবস্থায় থাকতো। যখনই কেউ গলিতে যেত গলার দড়িটা একা একাই ঝুলতে থাকতো। তো এই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। First blood. Good job. Need equipment.
blood. Ace! Good job. Need equipment.